মেনেই হারিস আনিসের সাজা মওকুফ, পুলিশের তালিকায় নাম থাকা কমিউনিকেশন গ্যাপ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টেকনাফ থেকে নানা অভিনব পদ্ধতিতে রাজধানীতে আসছে ইয়াবা, শুধু যাত্রী নয়, জড়িত বাস কর্মীরাও। সিলেটে সৎ মা, ভাই ও বোনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক, অভিযুক্ত গ্রেপ্তার। যথাযথ স্বীকৃতি না পাওয়ায় ভাষা সৈনিকদের আক্ষেপ, নেই কোনো তালিকা বা রাষ্ট্রীয় সম্মান। মঙ্গল গ্রহে সফল অবতরণ করল নাসার পারসিভিয়ারেন্স রোভার, মঙ্গল পৃষ্ঠে নামল বাংলাদেশ সময় রাত ৩টায়। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিয়ম মেনে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে মন্ত্রণালয় কিছু গোপন করেনি বলেও দাবি তার। আর হারিসের নাম এখনো পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকাকে কমিউনিকেশন গ্যাপ বলছেন তিনি। আল জাজিরার তথ্যচিত্রে হারিস ও আনিস আহমেদকে দেখানো হয় পলাতক হিসেবে, তবে এর অনেক আগেই তাদের সাজা মওকুফ হয়েছে বলে সম্প্রতি জানান সেনাপ্রধান। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না, যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে তাদের সাজা মওকুফ হয়েছে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটানো হয়নি। আমাদের আইনে ৪০১ ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, যে তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী, সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন। সাজা মওকুফের পরও হারিস আহমেদের নাম ও ছবি পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে কেন আছে, এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কমিউনিকেশন গ্যাপ, এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পাশাপাশি ওই তথ্যচিত্রের সঙ্গে যুক্ত জুলকারনাইন সামি সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিয়ে কথা বলেন আসাদুজ্জামান খান। আল জাজিরার মামলা হয়েছে, মামলার অভিযোগপত্রগুলি এসে তো আসবে, আমাদের পুলিশের কাছে আসবে, যখন পুলিশ তখন ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত আমাদের পুলিশের কাছে আসেনি। এদিকে আল জাজিরার সম্প্রচার নীতির সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। যে আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, একটা তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের তো পাবলিক গ্রহণ করেই নাই, আর তাদের জন্য তাদের ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। এইরকম মিডিয়া থাকা উচিত না। এর আগে ওই তথ্যচিত্রটিকে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে নাকচ করে সরকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র মামলা থেকে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এই আদেশ দেন। গত বছরের ২৪শে অক্টোবর রাতে ধানমন্ডি এলাকায় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে নেমে নৌ কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এই ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। এরপরে পুরান ঢাকার সোয়ারীঘাটের দেবীদাস লেনের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় অবৈধ পিস্তল, গুলি, ৩৭টি ওয়াকিটকি, হাতকড়া ও বিদেশি মদ বিয়ার উদ্ধার করা হয়। এই ঘটনায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা হয় ইরফান ও দেহরক্ষী মোহাম্মদ জাহিদের বিরুদ্ধে। টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবা আনছিলেন মকবুল রত্না দম্পতি। ঢাকায় আসতে ব্যবহার করেন বিলাসবহুল এসি বাস। সম্প্রতি তাদের পেটে ৫,৫০০ ইয়াবা পেয়েছেন গোয়েন্দারা। শুধু যাত্রী নয়, এ কাজে বাসকর্মীদের সংশ্লিষ্টতাও পেয়েছে ডিবি। গ্রিন লাইনের একটি বাসের এসির ভেতরে মিলেছে ২৫,০০০ ইয়াবার চালান। কতগুলা জোরে বলেন? ৩,০০০। টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবা আনছেন এক দম্পতি। এই তথ্যে আরামবাগ বাস কাউন্টারে যান গোয়েন্দারা।
পরে বাস থেকে আটক হন রত্না বেগম ও মকবুল ব্যাপারী। পেটে ইয়াবা বহনের কথা স্বীকারও করেন তারা। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করা এক্সরেতেও মেলে এর সত্যতা। মকবুলের 3 আর রত্নার পেটে মেলে 2500 ইয়াবা। তারা বলছে এই চালান বুঝিয়ে দিলে 55,000 টাকা পেতেন তারা। মোবাইল ফোনেই হয় সব যোগাযোগ, লেনদেনও হয় মোবাইল ব্যাংকিংয়ে। ফোন করলো যে আপনি এখানে আসেন, এখানে আসার পরে আমাদের একটা প্যাকেট দিয়ে দেয়, ওই প্যাকেটের ভিতরে হোটেল নিয়ে আমরা প্রসেসিং করে নিয়ে আসছি। যারা দিছে তারা এরকম ছোট সাইজের ক্যাপসুল বানাই দিছে আর কি, ওগুলা ওষুধের মতো গিলে গিলে খাইছে। টেকনাফ থেকে শুধু বাস যাত্রী নয়, ইয়াবা আনছে স্টাফরাও। এমন তথ্যে ফকিরাপুল কাউন্টারের সামনে গ্রিন লাইনের একটি বাসে চালানো হয় তল্লাশি। পরে উদ্ধার হয় এসির ভেতর লুকিয়ে রাখা 25,000 ইয়াবার চালান। আটক হন বাসটির এক কর্মী। বিলাসবহুল বাসে ইয়াবার চালান আসছে, কি করছে কর্তৃপক্ষ? নিরাপদ এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই রুটটাকে ভালো মতো মানুষজন ব্যবহার করতে পারে। এখানে এই মাদক নিয়ে যেন আর কোনো রকম ভবিষ্যতে কোনো বাজে ধরনের কোনো ঘটনা না ঘটে। গোয়েন্দারা বলছেন অভিনব কায়দায় আনা চালান একের পর এক আটক হলেও তা বন্ধ করা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণে জনসাধারণকে যুক্ত করা গেলে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন এই গোয়েন্দা কর্মকর্তা। ফৌজদারি কার্যবিধি 59 ধারাতে স্পষ্ট করে বলা আছে, কোন সাধারণ নাগরিকের সামনে যদি কোনো কগনিজিবল অফেন্স বা ধর্তব্য অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই সাধারণ নাগরিক ওই অপরাধীকে ধরবেন, ধরে নিকটবর্তী থানাতে নেবেন অথবা নেয়ার ব্যবস্থা করিবেন। ইয়াবা বা মাদক আইটেমস একটা ধর্তব্য অপরাধ, এটার জন্য সব নাগরিক ওই ব্যবসায়ীকে, ওই খাদ্যকে ধরতে পারবেন, পুলিশকে খবর দিতে পারবেন। গত এক সপ্তাহে 3 চালানে 54,000 ইয়াবা সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সদরে এক যুবকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৎ মা, ভাই ও বোন। রাতে শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লার এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবাব হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন সৎ মা রুবিয়া খান, 9 বছর বয়সী মাহা ও 7 বছর বয়সী তাহসান। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত 12টার দিকে আবাব ছুরি দিয়ে আঘাত করতে থাকে সৎ মা, ভাই ও বোনকে। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় নিহত মা, মেয়ের মরদেহ। ছুরিসহ আটক করা হয় আবাবকে। এই ঘটনায় গুরুতর আহত তাহসানকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় তাহসান। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় সমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 2টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 11:55 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, বাড়িধারা ও তেজগাঁওয়ের 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। রাস্তা সরু হওয়ায় আগুনের ঘটনাস্থলে আসতে সমস্যায় পড়তে হয়েছে বলেও জানান তিনি। যে পরিস্থিতিতে, যে পরিবেশে এই ধরনের কারখানা গড়ে উঠেছে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই মারাত্মক মানুষের জীবনের জন্য। কারণ এরকম একটা জায়গায় আমাদের গাড়ি যেমন আনা যায় না, আমাদের লোকজনের কাজ করতেও ব্যাপক সমস্যা হয়। আর এরকম জায়গায় কারখানা হওয়াটা একেবারেই উচিত নয়। তো আমরা মাশাআল্লাহ তারপরও অত্যন্ত দ্রুততার সাথে অনেক সুন্দরভাবে কাজ করেছি, যে আমরা খুব দ্রুততার সাথে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপনও করে ফেলেছি। সংবাদের এই পর্যায়ে জেনে নেব এর সপ্তাহের বাজার দর। তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোজ্য তেলের দাম সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হলেও তা একেবারেই মানা হচ্ছে না। এছাড়া চালের আমদানি বাড়লেও কমছে না দাম। কয়েকদিনের ব্যবধানে মানভেদে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শামীম আহমেদ। শামীম, গত কয়েক সপ্তাহ ধরেই দেখছি যে ক্রমান্বয়ে ভোজ্য তেল এবং চালের দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দরের পরিস্থিতি কেমন দেখছেন? ভোজ্য তেল এবং চালের দামে কি ধরনের তারতম্য দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন?
দেখুন, করোনার শুরু পরপরই কিন্তু বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো কিন্তু দামে কিন্তু বেশ তারতম্য হওয়া শুরু করে। এর মূলত কারণ হিসেবে যে সাপ্লাই সাইডে যে সরবরাহ ব্যবস্থাতে কিছুটা ঘাটতি থাকা যাচ্ছিল এবং প্রায় সব ধরনের পণ্যে, চাল থেকে শুরু করে তেল, ডাল, সব ধরনের পণ্যেই কিন্তু বেশ ওঠানামা করছিল। সবশেষ যে পণ্যটির দাম লাগামহীন হয়ে পড়ে সেটি হচ্ছে ভোজ্য তেল, এবং এই তেলের দাম নিয়ন্ত্রণে আনতে কিন্তু সরকার থেকে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাতে বাজারে এই তেলের দামটা লাগামহীন হয়ে না পড়ে এবং বাজারে যাতে তেলের দামটা গ্রাহকের আওতার মধ্যে থাকে। সেক্ষেত্রে সরকার থেকে খুচরা যে খোলা তেল সেটি কিন্তু 115 টাকা লিটার প্রতি নির্ধারণ করে দেয়া হয়, যাতে সর্বোচ্চ 115 টাকা তেল রয়েছে সেগুলো কিন্তু লিটার প্রতি 135 টাকা বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। যদিও পাইকারি পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে খোলা তেল 115 টাকাতেই বিক্রি করা হচ্ছে, কিন্তু যখন এটি পাইকারি থেকে খুচরাতে যাচ্ছে সেখানে কিন্তু দেখা যায় যে 115 টাকা করে আর বিক্রি হচ্ছে না, সেটি 120 থেকে 25 টাকা পর্যায়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যে সরকারের যে নির্ধারিত দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সেগুলো কিন্তু সেরকমভাবে মানা হচ্ছে না। এতে করে ভোক্তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং সঠিক ব্যবসায়ীদের দিক থেকে সঠিকভাবে মানা না হওয়ায় সেক্ষেত্রে কিন্তু যে নীতি নির্ধারণী যে সুবিধাগুলো সেগুলো কিন্তু গ্রাহকের কাছে সেরকমভাবে পৌঁছাচ্ছে না। তো সে আরেক দিক চিন্তা করলে দেখা যায় যে চালের বাজারেও গিয়ে দেখা গেছে যে গত সপ্তাহের তুলনায় কিন্তু চালের বাজারও বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে 62 থেকে 64 টাকা কেজি দরে, পাশাপাশি 28 চালটাও কিন্তু আজকের দর 50 থেকে 52 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো সেই অনুযায়ী দেখা যায় যে গত 2 থেকে 3 টাকা বেড়ে গেছে। এতে করে কিন্তু যে চাল, তেল এগুলো যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং দামগুলো বাড়তে থাকায় কিন্তু গ্রাহকরা বেশ বিপাকেই পড়েছেন, এবং ব্যবসায়ীদের দিক থেকেও কিন্তু বলা হচ্ছে যে সরকার যে নির্ধারিত দামে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো যেহেতু তাদের বেশি দামে কেনা লাগছে, সেক্ষেত্রে কিন্তু তারা ওই দামটা ফলো করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে আসলে কারওয়ান বাজার থেকে সব শেষ। কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আহমেদ। 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জন ও সংগঠন বা প্রতিষ্ঠান পর্যায়ে 5 জন শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে পালিত হবে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রতিষ্ঠান এবং সংগঠন এই পর্যায়ে সর্বোচ্চ একই সঙ্গে সর্বোচ্চ 5 জন অংশগ্রহণ করবেন, পুষ্পার্ঘ্য অর্পণ করবেন, এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ 2 জন। এটি একটু অনুসরণ করা খুবই জরুরি, কেননা বড় আকারের জনসমাগম অনেক সময় অনেক ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুপুরে নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তল্লাশির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। বরাবরের মতো আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শহীদ মিনার কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যান চলাচল নিয়ন্ত্রণ করব। প্রতিটি মানুষ যারা এখানে ঢুকবেন যতটা সম্ভব আমরা তাদের দেহ তল্লাশি করে এখানে ঢুকতে দিব, এবং যেহেতু ক্যাম্পাস খালি অবস্থায় আছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের জঙ্গি হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যথাযথ স্বীকৃতি ও সম্মাননা না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন ভাষা সৈনিকরা। 3টি উৎসব সহ মাসিক ভাতা বাবদ একজন মুক্তিযোদ্ধার পেছনে বছরে সরকারের খরচ 1.5 লাখ টাকার উপরে, অথচ যাদের প্রেরণায় মুক্তিযুদ্ধ তাদের মেলেনি কাঙ্ক্ষিত সম্মাননা। ভাষা সৈনিকদের প্রশ্ন, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের বীজ বপন করলেও
তাদের প্রতি উদাসীনতা কেন? ওই সময়ে একেবারে উত্তেজিত সময়ে ওরা গুলি শুরু হয়। রেজাউল করিম 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে রাজপথে নেমেছিলেন, বাবা মার অবাধ্য হয়েই। রফিক সালাম বরকতরা শহীদ হলেও ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলেন সেদিন। বৃষ্টির মতোই ছাড়লাম, ইট পাখা শুরু করলো। এটা খুব একটা এমন একটা সময় যে আমি ওই যে চোরা গেট, যে গেট দিয়ে পার হব, সেই গেট আর আমি অবস্থান খুব খুব কাছাকাছি। আমি ওটা দিয়েই পার হব, ওটা যদি আমি পড়তাম ওই ক্রস ফায়ারে, কিন্তু আমি তখন পড়তাম। প্রায় 80 বছর পার করেছেন তিনি, অথচ মায়ের ভাষার জন্য ইতিহাসের বিরল সেই সংগ্রামের এখনো মেলেনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। করে এই সেক্টরটা আমাদের খুব নেগলেক্টেড হয়ে গেছে। এই যে কদিন আগে ইয়ে থেকে বলো না যে 6 মাসের মধ্যে ভাষা সৈনিকদের দেওয়ার জন্য একটা কিছু স্বীকৃতি অনেক হয় না। আমি তো ভাষা সৈনিক না, আমি তো মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু স্বীকৃতি দিয়ে গেছে, তাও তো পাই না। এগুলি হয় কি যে এগুলির রাস্তা লাগে। আরেকজন মঞ্জুরুল ইসলাম ভাষা আন্দোলনে যোগ দিতে দোহার থেকে ঢাকা এসেছিলেন। তিনি সক্রিয়ভাবে অংশ নেন ভাষা আন্দোলনে। আমি ওনার হাতটা ধরে বললাম, আরে আসেন তো ভাই, কি করবে, ধৈর্য নয় জেলে নেবে, আর কি করবে, মাইরে ফেলবে না গুলি করে, আসেন। এই করে আমি একটু আগে টানতে টানতে নিয়ে গেলাম গেটের বাইরে যাইয়া স্লোগান দিলাম আমি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, নুরুল আমিনের কল্লা চাই। ভাষা সৈনিকদের সংখ্যাটা পর্যন্ত নির্ণয় না করায় ক্ষোভ তাদের মনে। রাষ্ট্র গঠনে যারা প্রথম রক্ত দিয়েছিলেন তারা কেন সর্বোচ্চ সম্মানটুকু পাবেন না, এমন প্রশ্ন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে। যখন পাওয়া উচিত ছিল, হয়তো রাষ্ট্রের আর্থিকভাবে সেই রকম সঙ্গতি ছিল না, তবে স্বীকৃতি দিতে তো কার্পণ্য করা উচিত না। একটু বিলম্ব হয়ে গেল, আমি মনে করি এখন হলো সেই তালিকাগুলো সংগৃহীত হয়ে লিপিবদ্ধ হওয়া উচিত এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সেই স্বীকৃতি থাকা উচিত। তাদের নামে কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের নামে কিছু প্রতিষ্ঠান থাকা বাঞ্ছনীয়। কদিন পরেই 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারেই ঢল নামবে মানুষের শ্রদ্ধায় ফুলের স্তূপে ঢেকে যাবে শহীদ মিনারের বেদি। প্রশ্ন হচ্ছে, ভাষা সংগ্রামীদের মনের দুঃখ আর অভিমান কতটা ঘোচাতে পারবে এই সম্মান? সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। হাসপাতালের কর্মচারীদের হাতে জনগণের জীবন ছেড়ে দিয়ে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দিচ্ছেন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার একটি ধর্ষণ মামলার শুনানিতে এই মন্তব্য করে আদালত। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন, ডাক্তার সহ 12 জন হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। পরে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত। ধর্ষণের মামলায় এক শীর্ষ আসামির জামিন আবেদনের সঙ্গে উপস্থাপিত 3টি মেডিকেল প্রতিবেদনে অসামঞ্জস্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, এসপি সহ 12 জনকে তলব করা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার আদালতে হাজির হন তারা। শুনানিতে চিকিৎসকদের তীব্র ভর্ৎসনা করেন হাইকোর্ট। ধর্ষণের যে প্রতিবেদন দেয়া হয়েছে তার প্রতিটি টার্ম ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন আদালত। ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকেরা ক্লার্ক দিয়ে মেডিকেল প্রতিবেদন করে জনগণের জীবন তাদের হাতে ছেড়ে দিয়ে নিজেরা ব্যক্তিগত প্র্যাকটিস বেশি করছেন। পরে চিকিৎসকেরা ক্ষমা চাইলে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। মেডিকেল সার্টিফিকেটে ছাপানো ফর্মে কিছু অসঙ্গতি ছিল, যেটার কারণে এই ডিউরেশন অফ দ্য অ্যাসল্ট যেটা, সেইটাতে একটু ডিসক্রিপেন্সি এসছে, যে কারণে ডাক্তাররা ওনারা এই বিষয়ে আদালতের কাছে মার্জনা প্রার্থনা করে। ভবিষ্যতে এই ধরনের ভুল ত্রুটি যাতে না হয় এবং আমাদের প্রচলিত সমাজে এই যে নারী শিশু নির্যাতনের যে মিথ্যা মামলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যেন আমরা সবাই আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক আচরণ করি, সেই বিষয়েও আদালতের পর্যালোচনা উঠে এসছে। এছাড়াও ভিকটিম 7 বছরের শিশু ও অভিযুক্ত 11 বছরের শিশুর ক্ষেত্রে আইনের যে ধারায় মামলা করা হয়েছে তা তদন্ত কর্মকর্তার চরম ভুল বলে মন্তব্য করেন হাইকোর্ট। পুলিশ সুপার আদালতকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ এলাকা, ধর্ষণের নামে অনেক মিথ্যা মামলা হয়, এ ধরনের ভুল আর হবে না এমন প্রতিশ্রুতি দেন তিনি। মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে এই শিশুর বয়স 11 থেকে
12 বছর, তার মানে হচ্ছে আপনার আমাদের পেনাল কোডের ধারা 83 অ্যাট্রাক্ট করে, সেই হিসাবে তার বিরুদ্ধে তো 9-1 মামলা চলতে পারে না। আর এই মামলায় কোর্ট আপনি রুলও দিয়েছেন হচ্ছে এই মামলার কার্যক্রম কেন কোয়াশ করা হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত বছরের 4 সেপ্টেম্বর ঘটে ধর্ষণের ঘটনাটি। ভুক্তভোগী শিশুটি 6 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিল নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। তাদের দেয়া 3টি মেডিকেল প্রতিবেদনেই দেখা যায় অসামঞ্জস্য। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আছে বিশ্বমানের ভাষা জাদুঘর এবং ভাষা আর্কাইভ। দেশ বিদেশের বিভিন্ন ভাষার বর্ণলিপি, উৎপত্তি, ইতিহাস সংরক্ষিত আছে এখানে। অথচ প্রচারের অভাবে দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। 2011 সাল থেকে কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। তখন থেকে সক্ষমতার অভাবে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইনস্টিটিউট। অন্যদিকে যে গবেষণার কাজ আছে সেগুলো তেমন একটা প্রকাশ হয় না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আর্কাইভ, এখানে 153টি ভাষার বর্ণমালা আছে, 15টি ভাষার চারুলিপি আছে। আর্কাইভ ফর দ্য রাইটিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আদি লিখন বিধি কি, সেই লিখন বিধিকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি চিত্রাত্মকভাবে। দুটি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ আছে, অথচ বিভাগের অনেক শিক্ষার্থী জানেন না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এরকম একটি সুন্দর ভাষা জাদুঘর রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের এটি সম্পর্কে ধারণা কতটুকু। সংশ্লিষ্টরা বলছেন প্রচারণার অভাবেই এমন অবস্থা। ভাষা জাদুঘরে স্বাভাবিক অবস্থায় প্রতি মাসে দর্শনার্থী গড়ে মাত্র 10 জন। গবেষকরা বলছেন শিক্ষার্থীদের এখানে আনার জন্য ইনস্টিটিউটের বড় উদ্যোগের দরকার। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষার যে কাজগুলো হয়েছে সেগুলোর যদি মোটামুটিভাবে যে সমীক্ষাগুলো তারা বের করেছে এটা যদি সবার কাছে পৌঁছে যায়, আমার মনে হয় তখন মানুষ জানতে পারবে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই কাজগুলো করেছে। কর্তৃপক্ষ বলছে প্রচারের জন্য তারা কাজ করছেন, সেই সঙ্গে ভাষা নিয়ে নতুন নতুন গবেষণাও করছেন তারা। প্রচারণা আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হলো যে আমাদের যে প্রদর্শনীর জন্য যে গাড়ি বাস থাকে সেগুলো সংগ্রহ করা। স্কুল কলেজে শিক্ষা সফর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করার আহ্বান কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুকুর, খাল, বিল, নদী ও জলাধার ভরাট বা শ্রেণী পরিবর্তনের প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির 15তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সচিবালয়ে কমিটির সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া ছিদ্রযুক্ত ইট এবং ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে সভায়। সকাল 11টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুরু হয় জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির সভা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। মন্ত্রী জানান, পুকুর, ডোবা, খাল, বিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার অপরিহার্য জাতীয় স্বার্থে ভরাট করার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার আওতাধীন প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় যে কোনো ভরাট কার্যক্রম অন্তর্ভুক্ত করা যাবে না। পুকুর, ডুবা, খাল, বিল, নদী, কৃত্রিম প্রাকৃতিক জলাধার ভরাট বা শ্রেণীবর্তন করা নিরুৎসাহিত করিতে হইবে। পরিবেশ মন্ত্রী আরও জানান, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটার প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাকে কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেয় এই কমিটি। হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান অনুমোদন নিয়ে তদনুসারে পাহাড় কাটতে হইবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থা কর্তৃক কঠোরভাবে তদারকি করতে হবে। অবৈধভাবে পাহাড় কাটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে।
বৈঠকে ইটভাটা আইন 2019 বাস্তবায়নে ছিদ্রযুক্ত ইট এবং বিভিন্ন ধরনের ব্লক তৈরি ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ব্লক ইট তৈরিতে শুল্ক কমানো অথবা সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে মত দেয় কমিটি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার জন্য ইজি বাইক, 3 হুইলার, অটোরিকশা নিবন্ধনের আওতায় আনছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে কর্মকৌশল নির্ধারণে একটি সাব কমিটিও গঠন করা হয়েছে। বিআরটি এর প্রধান কার্যালয়ে বসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 28তম সভা। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় 2017 থেকে 2020 মেয়াদে একটি ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর নতুন অ্যাকশন প্ল্যান অনুযায়ী 2021 থেকে 2024 মেয়াদের জন্য কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয় সভায়। বাস্তবায়নের দিক যাতে বাস্তবভিত্তিক হয় সেই দিকটি এটি পরিকল্পনা করা জরুরি। এটি একটি দীর্ঘ পরিকল্পনা, তাই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে একটি কমিটি প্রস্তাব করছি। কমিটি পরিকল্পনা দলটি পরীক্ষা নিরীক্ষা করে এর বাস্তবায়ন দিকটি তুলে ধরবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে আইনগত কাঠামো আরও যুগোপযোগী এবং যৌক্তিক করতে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। দ্রুতই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনগত ভিত মজবুত করা হবে। এ বিষয়ে আমরা একমত যে এ সকল 3 চাকা যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়। তাই কমিটি সুপারিশমালা বাস্তবায়নের প্রায়োগিক দিকগুলো যাচাই বাছাই করা জরুরি। ড্রাইভিং লাইসেন্সে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মানসম্মত লাইসেন্স দেওয়া শুরু হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নাম সর্বস্ব কয়েকটি সংগঠন। অভিযোগ আছে, অর্থের বিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পরিচালনার অনুমোদন নেয় তারা। প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক না হলেও পল্লী চিকিৎসকদের চাপ দিয়ে প্রশিক্ষণ নিতে বাধ্য করে এসব সংগঠন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম চলছে স্থানীয় পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা। আয়োজক পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি। তবে এই কর্মশালায় আর্থিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রশ্নই নেই, কেন প্রতারণা হবে? হাজার হাজার অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে, 6টা অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছে, কিন্তু প্রতারণার কিছু নেই। এটা আমার একটা প্রতিষ্ঠানের একটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া আছে, গভর্নমেন্টের সাথে একটা এমন চুক্তি আছে আমাদের। নিজেদের অর্থায়নের কথা বলে অনুমোদন নিলেও চিকিৎসকদের কাছ থেকে জনপ্রতি 7.5 থেকে 8,000 টাকা নিচ্ছে আয়োজকরা। আমাদের বলা হয়েছে গ্রাম ডাক্তার সমিতি থেকে আমাদের বাধ্যতামূলক ট্রেনিং করতেই হবে, বা সিভিল সার্জন থেকে যদি রেট টেট দেয় এরকম কোনো ঝামেলা যেন না হয় তার জন্য আর কি। এটা এখন ভর্তির জন্য দিচ্ছি প্রাথমিকভাবে 3,000 টাকা দিচ্ছি, আর 5,000 টাকা দিতে হবে এখনো। দেশের সব পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হলে লুট করা টাকার অঙ্ক কোথায় দাঁড়াবে তা সহজে অনুমান করা যায়। ব্যবসায়িক উদ্দেশ্য থাকলে আমরা যদি, আমি যে দেখলাম আপনি বললেন সাতক্ষীরাতে যে এরকম ঘটতেছে, এরকম যদি কেউ করে তাহলে আমরা এটা বন্ধ করে দেব। অবশ্য প্রতিবেদন প্রচারের আগে তা বন্ধের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এতে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের অনুসন্ধানের প্রেক্ষিতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে আরও বিস্তারিত দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। বগুড়া পৌরসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শান্তিপূর্ণভাবে চলছে প্রচারণা। ভোটের আগেও পরে সহিংসতা এড়িয়ে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন কর্মকর্তারা। 1876 সালে প্রতিষ্ঠিত প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভা দেশের সর্ববৃহৎ।
এবারই প্রথম সবচেয়ে বেশি 184 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর নির্বাচনে। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ 4 জন। আর সংরক্ষিত 7টি সহ 28টি কাউন্সিলর পদের জন্য লড়াইয়ে নেমেছেন 180 জন। সংরক্ষিত কাউন্সিলর পদেও ওই সংশ্লিষ্ট ওয়ার্ড, যে 7 নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের একটি ব্যালট ইউনিটের সাথে অতিরিক্ত আরেকটি ব্যালট ইউনিট ব্যবহার হবে, যেহেতু এখানে 14টা প্রার্থী হয়েছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে খুশি পৌর এলাকার ভোটার। এই 28 তারিখে ভোটে আমরা সবাই ভোট দিতে আসব, আর উৎসব মুখর পরিবেশ থাকবে, এটাই আমরা আশা করি। আশা করছি যে এই পরিবেশটা যেন ভোটের দিন পর্যন্ত থাকে, আমরা যেন উৎসব মুখর পরিবেশে ভোটটা দিতে পারি নিরাপত্তার সহিত। সুন্দরভাবে ভোট হোক, আমরা জানি সুন্দরভাবে ভোট দিতে পারি, এটাই চাচ্ছি। 113টি কেন্দ্রের মধ্যে 55টি গুরুত্বপূর্ণ হলেও সব কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাচনটা যেন উৎসব মুখর হয়, সেজন্য নির্বাচনের পূর্ববর্তী একটি প্ল্যানিং করেছি, নির্বাচনকালীন সময় একটি প্ল্যানিং করেছি এবং নির্বাচন পরবর্তী যেন কোনো সহিংসতা না হয় সেজন্য একটি পরিকল্পনা করেছি। 28 ফেব্রুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দেবেন 2,75,870 জন ভোটার, যার প্রায় অর্ধেকই নারী। বগুড়া পৌরসভার সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 2020 সালে বাংলাদেশের অনলাইন ব্যবসা ভালো অবস্থানে থাকলেও ই কমার্স সূচকে অবনতি হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। এ সময় 12 ধাপ পিছিয়ে 115তম অবস্থানে দেশ। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের সময় লোকসান হলেও পরের মাসগুলোতে গতি ফিরেছে। করোনার প্রকোপ ঠেকাতে গত বছরের মার্চ থেকে শুরু হয় 66 দিনের সাধারণ ছুটি। সেই সময় ঘরবন্দি জীবনে প্রয়োজনীয় কেনাকাটায় নির্ভরশীলতা বাড়ে ই কমার্সে। এছাড়া অফিস ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় আয়ের বিকল্প হিসেবে অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করেন অনেকেই। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদনে জানানো হয়, ই কমার্স সূচক 2020-এ 1 লাফে 12 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 2019 সালে দেশের অবস্থান 103 থাকলেও এই দফায় অবস্থান 115তম, আর 2019 সালের চেয়ে ই কমার্স সূচক কমেছে 5.8 পয়েন্ট। দেশি ই কমার্স ব্যবসায়ীরা জানান, গত বছর সাধারণ ছুটিতে মন্দার মুখে পড়েন তারা। তবে জুলাই থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করায় আবারও ঘুরে দাঁড়িয়েছে এই খাত। পরবর্তী সময়গুলোতে আমাদের বিজনেস বেশ ভালো হয়েছে এবং বর্তমান সময় ইনশাল্লাহ এইভাবে যদি চলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের যেই খারাপ সিচুয়েশন ছিল এবং যে লস ছিল সেগুলো আমরা রিকভারি করে উঠতে পারি। যখন কাজ বন্ধ করে দিই সরকারি ঘোষণার সাথে সাথে, তখন আমাদের বিক্রি, আমাদের কাঁচামাল সব কিছু নিয়ে সমস্যায় পড়ে যাই। প্রথম কয়েক মাস তো আমাদের কাছে কাঁচামালের বেশ সংকট ছিল। এদিকে ই কমার্স খাতকে এগিয়ে নিতে আওতা বৃদ্ধি, সঠিক সময়ে সেবা দেওয়া সহ মানসম্মত পণ্য সরবরাহের তাগিদ বিশ্লেষকদের। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস না, অন্যান্য জিনিস যেমন ক্লোদিং আইটেম, ইলেকট্রনিক্স আইটেম এবং শখের আইটেম, সেগুলোও মানুষ অনলাইনে কেনাকাটা করা শুরু করবে যদি আমাদের লজিস্টিক্স প্রবলেম আমরা সলভ করতে পারি এবং আমাদের ই মার্চেন্টরা যদি তাদের নিজস্ব সাপ্লাই চেন তারা যদি মেনটেন রাখতে পারে এবং কাস্টমার এক্সপেকটেশনটা তারা ঠিকমতো ম্যানেজ করতে পারেন। আংটাডের প্রতিবেদন অনুযায়ী উচ্চ আয়ের দেশের অর্ধেক কেনাকাটা অনলাইনে হলেও নিম্ন আয়ের দেশে এই হার মাত্র 2%, আর বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র 1.3% অনলাইনে কেনাকাটা করেন। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযত্ন আর অবহেলায় বিবর্ণ ফেনীর দাগনভূঞার ভাষা সৈনিক সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। যদিও ফেব্রুয়ারি মাস এলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জায়গাটি। ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ির পাশে 2008 সালে নির্মাণ করা হয় সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। এরপর পেরিয়েছে এক যুগ, তবে পূর্ণাঙ্গ রূপ পায়নি দর্শনীয় এই স্থানটি। এই জাদুঘরে নেই স্মৃতির ছিটেফোঁটাও। গ্রন্থাগারের ভেতরে 3500 বই থাকলেও সারা বছর দেখা মেলে না পাঠকের। যদিও 21শে ফেব্রুয়ারি ঘিরে আনাগোনা বাড়ে সব মহলের। এই গ্রন্থাগারের শুধু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু লোকজন আসছে, দোয়া মোছার কাজ করে। 21শে ফেব্রুয়ারি চলে যায়, সকল লোকজন চলে যায়। এখানে কি আছে, কি বই, কোন কারণে রেখেছে, একটা লোক আসি দেখে না। যদি দেখতো, যদি এখানে কলেজ থাকতো তাহলে কলেজের ছাত্রগুলো আসি এখানে বসতো, একটা বই পড়তো, দেখতো। তো
তো এখন তো কেউ আসে না। এখানে কতগুলো প্রতিষ্ঠানে ওনার স্মৃতি নেই, কিছু নেই ধরতে গেলে। জাদুঘর একটা আছে নামের। কলেজটা দাঁড়িয়ে আছে, আর এই অডিটোরিয়ামটাও আরও সংস্কার হওয়া দরকার, কিছু বই আসা দরকার। দায়িত্বপ্রাপ্তদের দাবি, জাদুঘরের উন্নয়ন ও পাঠক বাড়াতে প্রতিনিয়ত কাজ করছেন তারা। এখানে সালামের কোনো স্মৃতিচিহ্নই কিন্তু সংরক্ষিত নেই, কারণ এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। সেখানে আসলে প্রধানত একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক বই আছে এবং এটার আমরা রক্ষণাবেক্ষণ, বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ এবং লাইব্রেরিটার রক্ষণাবেক্ষণ আমরা সঠিকভাবে করে থাকি। যেহেতু এটা গ্রামীণ এলাকায় অবস্থিত, পাঠক খুব একটা নেই, তা আমরা মনে করি যে পর্যায়ক্রমে সেখানে আস্তে আস্তে পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে। ভাষা শহীদ সালামের আত্মদান বাঙালির চেতনা ও স্বদেশপ্রেম জাগ্রত করতে ভূমিকা পালন করবে বলে মনে করেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অক্সফোর্ডের করোনা টিকা নিতে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার তিনি ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ 11 দেশের কূটনীতিকেরা। দ্বিতীয় ধাপে স্বতঃস্ফূর্তভাবে অক্সফোর্ডের করোনা টিকা নিতে আসেন বাংলাদেশের নানা মিশনের কূটনীতিক ও দাতা সংস্থার 42 প্রতিনিধি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও। পরে তিনি জানান, আন্তর্জাতিক মহলেও টিকা ব্যবস্থাপনায় প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও। এই কর্মসূচির জন্য সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। ভারতে উৎপাদিত ব্রিটেনের অক্সফোর্ডের টিকা বাংলাদেশে নিতে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে টিকার আওতায় আনার যে উদ্যোগ বাংলাদেশ সরকার নিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশের পররাষ্ট্র এই পর্যন্ত বন্ধ হয়েছে 25টি সিনেমা হল। চলচ্চিত্র শিল্পে ধস আর দর্শনার্থীদের হল বিমুখতার কারণ হিসেবে ভারত ছবির সংকটকে দায়ী করছেন হল মালিকেরা। অবশ্য নতুন একটি সিনেপ্লেক্স চালু হলেও নিয়মিত প্রদর্শনী নেই সেখানে। চট্টগ্রামের লালদিঘি এলাকায় 1927 সালে প্রথম গড়ে ওঠে সিনেমা প্লেস নামের এই প্রেক্ষাগৃহ। প্রতিষ্ঠার শুরু থেকেই এই হলে ছিল সব শ্রেণী পেশার দর্শকের উপচে পড়া ভিড়। তবে বেশ কয়েক বছর ধরে বদলে গেছে সেই চিত্র। নিম্নমানের সিনেমা প্রদর্শন, হলের নোংরা পরিবেশ সহ নানা কারণে কমতে থাকে দর্শক। সবশেষ করোনার প্রভাবে তা নেমে এসেছে শূন্যের কোঠায়। এমন পরিস্থিতি দেখে হতাশ দর্শনার্থীরাও। আমরা আছি দেখি লোক নাই, 2-4 জন, আমাদেরও ভালো লাগে না। এখানে ঢোকা কষ্টকর। হ্যাঁ, আমরা চুরি করে ঘরে থাকতাম, তাতে টিকিট দিতে না আবার মানুষকে। এখন তো অবস্থা একদম লাজুক। চট্টগ্রামে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি সিনেমা হল। একের পর এক হল বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কে আছেন সিনেমা প্লেসের কর্মীরাও। আমাদের মালিক তো বন্ধ করে দিতে চায়, আমরা তো বন্ধ করতে চাই না। আমরা বলতেছি আমরা কোথায় যাবো স্যার, আমাদের তো বাঁচতে হবে স্যার। হলগুলোর মালিকদের দাবি, দেশে ভালো ছবির সংকটের প্রভাব পড়েছে সিনেমা হলে। গত 1 বছর ধরে করোনার পরিস্থিতিতে সেই সংকট বেড়েছে কয়েক গুণ। আমার এখানে কতগুলো সিনেমা হলের স্টাফ আছে যারা 30 বছর যারা কালো চুল নিয়ে আসছিল সব সাদা চুল হয়ে গেছে। এরা বা কোথায় যাবে এখন? এদের জন্য আমি হলটা এখানে বাঁচিয়ে রাখছি। আমার কিছু পাশে আমার কিছু ভাড়াটারা পাওয়াতে আমি কোনো মতে আমার ভাড়া দিতে হচ্ছে না দিকে এইটা, এবং আমার কাজিটরি যে জুমুর সিনেমা এটাকে আমি সুগন্ধার নাম দিয়েছি, ওটাও চলতেছে। সংকট মোকাবেলা করে সিনেমা ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা চান মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের কাছে হলগুলোর হোল্ডিং ট্যাক্স এবং ভ্যাট মওকুফের দাবিও তাদের। হাসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একদিনে বিশ্বে করোনায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4.25 লাখ। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 24,50,000 ছাড়ালো। মোট আক্রান্ত 11 কোটি 8 লাখের বেশি। সুস্থ হয়েছেন 8 কোটি 57 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 2,283 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 61,000 মানুষে।
ব্রাজিলে মারা গেছে 1432 জন, নতুন শনাক্ত হয়েছে 50,000। চিলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও থিয়েটার। হংকংয়ে করোনার বিস্তার কিছুটা কমায় খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও পাব। আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। এছাড়া ফ্রান্সে 22,000, স্পেনে 14,000, ইতালিতে 13,000, যুক্তরাজ্যে 12,000 নতুন রোগী পাওয়া গেছে। মঙ্গল গ্রহে সফল অবতরণ করছে নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স রোভার। কোনো জটিলতা ছাড়াই বাংলাদেশ সময় রাত 3টায় মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করে রোভারটি। 7 মাস আগে 6 চাকার এই স্বয়ংক্রিয় যানটি পৃথিবী থেকে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল। রোভারটির সফল অবতরণের পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার পাসাডিনার গবেষণা কেন্দ্রের প্রকৌশলীরা। মহাকাশযানটিতে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র। আগামী 2 বছর মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এটি। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে তা নিয়ে গবেষণা চালাবে পারসিভিয়ারেন্স রোভার। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে 13 দিনের মতো চলছে বিক্ষোভ। বৃহস্পতিবারও আন্দোলনকারীদের উপরে বল প্রয়োগ করে পুলিশ। রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের সরাতে জল কামান ব্যবহার করেন তারা। এর আগে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অঙ্গনের 6 শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। এ নিয়ে দেশটিতে আটকের সংখ্যা প্রায় 500। বৃহস্পতিবার সকালেও ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থীরা। যান চলাচলে ব্যাঘাত ঘটাতে এ সময় অনেক চালককে ধীর গতিতে গাড়ি চালাতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও তা আমলে নেয়নি নানা শ্রেণী পেশার মানুষ। টানা কর্মসূচি ও ধর্মঘটে দেশটির বেশ কিছু সরকারি কার্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এবার রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষোভরত কৃষকেরা। বৃহস্পতিবার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই রেল অবরোধ কর্মসূচি। এ সময় রেল লাইনের ওপর অবস্থান নেয় কৃষকেরা। এ ঘটনায় দূরপাল্লার অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখার নির্দেশ দেয় রেল মন্ত্রণালয়। বিভিন্ন রাজ্যে বাতিল করা হয় ট্রেন যাত্রা। আটকে পড়া রেলযাত্রীদের খাবার ও পানি সরবরাহ করতে দেখা গেছে কৃষকদের। এছাড়াও বেশ কিছু এলাকায় পুলিশকে ফুল দেয় আন্দোলনকারীরা। বর্তমানে ফসল কাটার মৌসুম হওয়ায় দিল্লি অবস্থানরত কর্মসূচি ব্যাহত হচ্ছে কৃষকদের। তবে প্রয়োজনে নিজেদের ফসল পুড়িয়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে কৃষক নেতারা। করোনা টিকা নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার প্রথম দিন টিকা নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, সৌম্য সহ 6 ক্রিকেটার। সাথে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা। সব মিলে টিকা নিয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের 23 জন। ভয় নয়, সাহস রেখে টিকা নেওয়ার বার্তা তামিমদের। কিছুটা ভয়, কিছুটা সংকোচ। বিসিবি ডাকে শুরুতে সাড়া দেননি ক্রিকেটাররা, কিন্তু দেশব্যাপী টিকা কার্যক্রমে জোর লাগলে টিকা নিতে উদ্যোগী হন নিউজিল্যান্ড সফরের ক্রিকেটাররা। বিসিবির কাছ থেকেও ক্রিকেটার পেয়েছেন ভরসা। আমি অস্বীকার করব না, যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না, বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন, যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই কারণ, এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গুড থিং দ্যাট আই এম টেকিং। আর যেটা বললাম যে আসলে আমরা অনেক লাকি, আমরা বাংলাদেশিরা অনেক লাকি যে আমরা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটা নিতে পারতেছি। বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই চলছে। সে যুদ্ধে জিততে চান সৌম্য, তাসকিন, নাসুমরা। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। সবার দেওয়া উচিত যাদেরই সুযোগ হয়, কারণ এটা আমাদেরকে আরও কাজ করতে হেল্প করবে, সবসময় সেফ থাকতে সুবিধা করবে। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তেমন কিছু না, আমি বিশেষ করে একটু নার্ভাস ছিলাম আর কি, এখন তেমন কিছু একটা ফিল করতেছি না। টিকা নিয়ে করোনা সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন ক্রিকেটাররা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিদেশি কোচিং স্টাফরা। বোর্ড পরিচালকরাও টিকা নিয়ে সফরে যাচ্ছেন। শনিবার দ্বিতীয় দফা টিকা নেবেন নিউজিল্যান্ডগামী বাকি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে 4-0 ব্যবধানে। আরেক ম্যাচে উলফসবার্গের বিপক্ষে টটেনহ্যামের জয় 4-1 গোলে। অ্যাওয়ে ম্যাচের শুরুতে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। বিরতির পর জোড়া পূরণ করেন পর্তুগিজ তারকা। 65 মিনিটে ফ্রেডের অ্যাসিস্টে স্কোরলাইন 3-0 করেন মার্কাস রাশফোর্ড। আর অন্তিম সময়ে ড্যানিয়েল জেমসের কল্যাণে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস। অন্যদিকে উলফসবার্গের বিপক্ষে ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। বিরতির আগে আরও 2 গোল দেয় মরিনিওর দল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এক গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি উলফসবার্গ। উল্টো শেষ দিকে ভিনিসিয়াসের গোলে হারের পাল্লা ভারী হয় স্বাগতিকদের। ভারতের কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ বরফের তৈরি ইগলু ক্যাফে। সেখানে তারা পাচ্ছেন ভেড়ার চামড়ায় মোড়ানো চেয়ারে বসে কাশ্মীরের ঐতিহ্যবাহী গরম খাবার খাওয়ার ও চা পানের সুযোগ, যা আশা জাগাচ্ছে সংঘাত ক্ষুব্ধ রাজ্যটির পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর। কাশ্মীর বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এতে নতুন মাত্রা এনেছে বরফের তৈরি ইগলু ক্যাফে। শীতে গুলমার্গের মাটি থাকে সাদা বরফের চাদরে ঢাকা। এর উপরই তৈরি হয়েছে ক্যাফেগুলো। ভারতে এমন ইগলু ক্যাফের ধারণা প্রথম এনেছেন কোলোহাই গ্রুপ অফ হোটেলসের ব্যবস্থাপনা পরিচালক। অবশ্য ইউরোপের বরফের সাথে কাশ্মীরের বরফের পার্থক্য রয়েছে। কাশ্মীরের বরফ মূলত গুঁড়ো গুঁড়ো, যার কারণে কয়েক মাস টিকে থাকার উপযোগী করে তৈরি করতে হয় ইগলুর কাঠামো। এতে সময় লাগে 15 দিনেরও বেশি। সুইজারল্যান্ডে প্রথম ইগলু ক্যাফে দেখে আমি অবাক হয়েছিলাম। তখনই ভেবেছি এখানেও ইগলু ক্যাফে করব। এই শীতে করেই ফেললাম। 22 ফুট আয়তনের প্রতিটি ক্যাফেতে রয়েছে বরফের তৈরি চেয়ার টেবিল, যেগুলো মোড়ানো ভেড়ার চামড়ায়। কাশ্মীরি ঐতিহ্যে সাজানো ক্যাফেতে একসাথে বসতে পারে 16 জন। প্রতিদিন খোলার পর ক্যাফের চারপাশে ছড়িয়ে দেয়া হয় সুগন্ধিযুক্ত হারমেল ও এসফান্ট বীজের ধোঁয়া। আমি প্রথম এমন ইগলু ক্যাফে দেখলাম। এগুলো খুব সুন্দর এবং অসাধারণ। এখানকার খাবারগুলো সুস্বাদু। কেন্দ্র সরকারের বিশেষ অধিকার বাতিলের সিদ্ধান্তের পর গত বছর লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কাশ্মীর পর্যটন শিল্প। তবে গত কয়েক সপ্তাহে ইগলু ক্যাফের জনপ্রিয়তার কারণে আশার মুখ দেখতে শুরু করেছেন পর্যটন খাতে জড়িত ব্যবসায়ীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।